আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আহ, আমাদের যে আজকের যে ক্লাস সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনগণ বা জনপদ সহ যে টপিকগুলো রয়েছে সেই টপিকের উপর আমরা ক্লাস করব। তার আগে আমরা একটু দেখি আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। আর আপনারা যারা এখনো জয়েন হন নাই, দ্রুত জয়েন হয়ে যান। ওকে, আমরা আগে চেক করে দেখি, তারপরে আমরা আলোচনা করব যে কিভাবে সাধারণ জ্ঞান পড়তে হবে বা যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে খুব শর্ট টাইমে অনেক দ্রুত পড়া যাবে এবং দীর্ঘদিন মনে রাখা যাবে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে। আলোচনা করবো যে কিভাবে সাধারণ জ্ঞান পড়তে হবে, খুব শর্ট টাইমে অনেক দ্রুত পড়া যাবে এবং দীর্ঘদিন মনে রাখা যাবে। ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। আমরা একটু চেক করে নিচ্ছি। প্রথমে একটু সময়, আমাদের একটু সময় লাগবে। আমি লিঙ্কটি গ্রুপে দিয়ে দিই, যারা 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 জয়েন হতে চাই তারা জয়েন হতে পারবে। ওকে, আমরা শুরুতেই আসলে আমাদের কি করা উচিত? ওকে, সাউন্ড ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমে মানচিত্র এঁকে নিব। সাধারণত সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে আমাদের মানচিত্র, যদি বাংলাদেশ মানচিত্র বা আন্তর্জাতিকের মানচিত্র থাকে বা পৃথিবীর মানচিত্র, সবসময় পড়ার টেবিলের পাশে রাখার চেষ্টা করবেন। এতে করে অনেক উপকার আছে। আমরা হচ্ছে প্রথমে মানচিত্র এঁকে নিব। সাধারণত সাধারণ জ্ঞান। ওকে, আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে। আর সবাই একটু জয়েন হয়ে কমেন্ট করে জানাবেন যে জয়েন হয়েছেন। ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে আশা করছি। আর যে কোনো পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মানচিত্র এঁকে এঁকে পড়লে আপনাদের মেমোরিতে দীর্ঘদিন ওইটা স্থায়ী হবে। হ্যাঁ, তার আগে আরও কিছু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এমসিকিউ পড়বেন তখন অবশ্যই বই থেকে যদি পড়েন তাহলে এমসিকিউ পড়ার আগে প্রশ্নটা ভালো করে পড়বেন, যে প্রশ্ন কি চেয়েছে। এরপরে উত্তরটা নিজে নিজে যে পাশে যদি উত্তর লেখা থাকে ওইটা ঢেকে রাখবেন। যে কোনো খাতা হোক বা বই হোক, ঢেকে যে অপশনগুলো থাকে ওইগুলো চেষ্টা করবেন যে আগে ওইগুলো ঠিক আছে কিনা বা কোনটা হতে পারে। ব্রেনকে একটু কাজে লাগাবেন। যদি আপনি ভুল করে যদি সঠিক উত্তরটা পরে দেখে আবার ওইটা সংশোধন করে নেন বা জানেন, তাহলে ওই যে এমসিকিউটা পড়লেন ওটা দীর্ঘদিন মনে থাকবে। আর আপনি যখন উত্তরটা দেখে দেখে পড়ে যাবেন যে প্রাচীন বাংলার জনপদ কোনটা, আমরা সবাই জানি বা অনেকে যারা নতুন তারা জানবেন না যে পুণ্ড। এই পুণ্ডটা যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা যখন অপশনটা দেখে এভাবে প্রথমে পড়তেছেন যে প্রাচীন বাংলার জনপদ পুণ্ড, এভাবে রিডিং পড়ার মতো পড়ে গেলেন, তাহলে ওইটা মেমোরিতে স্থায়ী থাকবে কম। কিন্তু আপনি যখন জানবেন না যে প্রাচীন বাংলার জনপদ কি হতে পারে বা কি কি হতে পারে, আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তখন ওইটা একটু ব্রেনকে কয়েক সেকেন্ড খাটিয়ে যখন আপনি উত্তরটা জানবেন যে পুণ্ড, ওইটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে। হ্যাঁ, আর সবসময় চেষ্টা করবেন যে লেখে লেখে পড়ার। হ্যাঁ, যে আপনি যেটাই পড়াশোনা করেন না কেন লেখে লেখে পড়ার চেষ্টা করবেন। ওকে, আমরা মোটামুটি আমাদের 4 জন জয়েন হয়েছে। কে কে জয়েন হয়েছে জানাবেন। আর এর পাশাপাশি আমরা অনেক ট্রিক্স গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন পড়বেন, ওই যে প্রথমেই আমি কিন্তু বলেছিলাম যে প্রতিটা সাবজেক্টের অবশ্যই একটা নোট খাতা তৈরি করবেন। তা আমরা যেহেতু প্রাইভেট ব্যাচ শুরু করছি বা ক্লাস যখন করবেন তখন 2টা খাতা রাখবেন।
একটা খাতা, প্রথম যে খাতা সেটা হচ্ছে আপনি নিয়মিত যে ক্লাস করছেন, ক্লাসের যে নোটগুলো বা যে পয়েন্টগুলো আপনার জানা নাই বা মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, বা আমিও যখন বলে দেবো যে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, তখন হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, সেই কারণে হচ্ছে এরকম একটি খাতা আপনারা তৈরি করে নিতে পারেন। এই দেখেন যে আমার কিন্তু মোটামুটি একটু এরকম খাতা রয়েছে, যে নোট খাতা। এইভাবে আপনারা কিন্তু নোট খাতা তৈরি করে রাখবেন। এই নোট খাতার উপকারিতা হচ্ছে আপনি যখন পরীক্ষার আগে রিভিশন দিবেন, তখন কিন্তু আপনি শর্ট টাইমে, যদি পুরো বইতে 300 পাতা থাকে, আপনার নোট খাতায় যদি 50 পাতার মধ্যে পুরো বইটা কভার হয়, তখন ওই 300 পাতা পড়তে যদি আপনার 3-4 দিন সময় লাগে, তাহলে নোট পড়তে দেখবেন যে সর্বোচ্চ একদিনের বেশি লাগবে না যদি নিয়মিত পড়েন। আর যদি যতবার রিভিশন হবে তত টাইমটা কমে আসবে, আস্তে আস্তে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনি পুরো নোট শেষ করতে পারবেন। এটা হচ্ছে পরীক্ষার উপকারিতা। আর আমরা গতানুগতিক ধারার বাইরে হচ্ছে এমসিকিউ পড়বো একটু ভিন্ন স্টাইলে। প্রথমে হচ্ছে যে টপিকটা আমরা পড়াবো বা আপনারা যখন যে টপিকটা পড়বেন, তখন অবশ্যই বিগত সালের আগে প্রশ্নটা পড়ে নেবেন যে কি কি প্রশ্ন এসেছে। তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার এই প্রশ্নটা এসেছে, এই এই লাইনটা বা এই শব্দটা গুরুত্বপূর্ণ। তখন হচ্ছে আপনি যখন বইয়ের বিস্তারিত জেনে পড়বেন, তখন আপনি ওইটা বুঝতে পারবেন যে এই শব্দটা গুরুত্বপূর্ণ ছিল বা লাইনটা গুরুত্বপূর্ণ ছিল, তখন ওইটা একটু আন্ডারলাইন দিয়ে দাগিয়ে রাখবেন। তাহলে বইও যখন রিভিশন দিবেন, তখন কিন্তু ওই পুরোটা তখন শেষে পড়া লাগবে না, ওই লাইনটা বা ওই শব্দটা আপনি শুধু চোখ বুলিয়ে গেলেই ইনশাল্লাহ ওইটা কাজে দিবে। তো যাই হোক, প্রথমে আমরা ক্লাসটা শুরু করি, এরপরে ধাপে ধাপে যে বিষয়গুলো মাথায় আসবে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা বলেছিলাম যে আমরা মানচিত্র এঁকে, আর সবসময় চেষ্টা করবেন যে মানচিত্রের মাধ্যমে যে কোনো বিষয় পড়ার, বিশেষ করে চিত্রের মাধ্যমে যদি আপনি পড়াশোনা করেন, তখন ওইটা মেমোরিতে স্থায়ী হয় বেশি। আসলে আমিও অতটা আঁকাআঁকিতে এক্সপার্ট নয়, তারপরে যতটুকু চেষ্টা করব যে বাংলাদেশের মানচিত্র আঁকা। ওকে, তাহলে কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু ছোট করে আঁকার চেষ্টা করব। হ্যাঁ, আসলে এটা ধরবে না জানি, তারপরেও যতটুকু ধরে আর কি। ওকে, এটা আগে একে রাখলেও হতো। যাই হোক, কিছুটা হলেও মানে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের মানচিত্র মতো হতে পারে। তা আমরা আলোচনা করব হচ্ছে এখন প্রাচীন বাংলার যে জনপদটা ছিল সেই বিষয়টা নিয়ে। তার আগে আমরা ছোট্ট করে মানে চিত্রের মাধ্যমে বোঝাবো যে কোন অংশে কোন জনপদগুলো অবস্থিত। হ্যাঁ, এর পাশাপাশি আমরা এমসিকিউ গুলো পড়বো। এখন হচ্ছে আমরা একটু জেনে নেই যে সাধারণত প্রাচীনকালে 16টি জনপদের কথা উল্লেখ ছিল। হ্যাঁ, এর মধ্যে উল্লেখযোগ্য যে জনপদগুলো, সেই জনপদগুলো হচ্ছে বরেন্দ্র, পুণ্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল। এখন বাংলাদেশের কোন এলাকায় কোন জনপদগুলো অবস্থিত একটু মানচিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে কোন এলাকায় ওই আমরা স্বাভাবিকভাবে প্রথমে আমরা ধরি যে হরিকেল জনপদটি কোথায় অবস্থিত। আমরা অনেকেই জানি এবং অনেকে জানি না। যারা নিয়মিত ক্লাস করবেন তাদের একটা বড় উপকারিতা হচ্ছে জানা বিষয়ে রিভিশন হবে, অজানা জিনিস আমরা আবার শিখবো। ঠিক আছে, তাহলে হরিকেল আমরা প্রথমেই দেখি যে হরিকেল জনপদটি কোন সাইডে অবস্থিত। বাংলাদেশের হরিকেল জনপদটি আমরা যদি মার্কার দিয়ে দেখি যে হরিকেল জনপদটি হচ্ছে এই সাইডে অবস্থিত। এখন এইখানে কি আছে? এইখানে আছে সিলেট অঞ্চল, এইখানে আছে চট্টগ্রাম। তাহলে আমরা প্রথমেই, তাহলে এই জনপদটির নাম কি? হরিকেল। আপনারা নোটে এভাবে লেখেন, তাহলে দেখবেন যে পরে যখন আপনারা
পড়বেন বা রিভিশন দিবেন তখন কিন্তু এই বিষয়টা মাথায় থাকবে খুব ভালো করে। হ্যাঁ, এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, এরপরে আমরা মানচিত্রের আরো কিছু ডেফিনেশন বা ভাগ করে নিই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের যে আমরা ধরি এখানে আমাদের পদ্মা এইভাবে বয়ে গেছে, এরপর যে ব্রহ্মপুত্র, যমুনা নদী, এটা এই পাশে মেঘনা আছে। ওকে, তাহলে আমাদের ঢাকার অবস্থান কোথায়? এখানে আমরা কি জানি যে যমুনা এবং পদ্মা কোথায় মিলিত হয়েছে? যমুনা এবং পদ্মা গোয়ালন্দে মিলিত হয়েছে। হ্যাঁ, মানে একটার অংশের ভিতর কিন্তু অনেকগুলো সম্পৃক্ত। এরপরে এখানে আমরা ধরলাম ঢাকা, যেটা আমরা ঢাকা লিখে রাখি। হ্যাঁ, ঢাকা আসলে আরো নিচে হওয়ার কথাই হিসাবে। হ্যাঁ, দেখ মানচিত্রে আসলে অ্যাকুরেট ভাবে মানে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি যে ঢাকা ঢাকা। এখন আমাদের সমতট অঞ্চলটি কোথায় অবস্থিত? সমতট হচ্ছে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল নিয়ে হচ্ছে আমাদের সমতট অঞ্চল গঠিত। তাহলে এইখানে কুমিল্লা এবং নোয়াখালী, আমরা এখানে ধরলাম কুমিল্লা, নোয়াখালী, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তারপর আপনার মানচিত্র দেখে দেখে এটা জেনে নেবেন। নোয়াখালী, এটা হচ্ছে সমতল। এরপরে আমরা ধাপে ধাপে এদিকে আগাই, আমরা আবার উত্তরাঞ্চলে চলে যাই যে উত্তরাঞ্চলে কি কি জনপদগুলো রয়েছে। তাহলে উত্তরাঞ্চলে আমরা প্রথমেই যে বিষয়টা দেখতে পারি যে বরেন্দ্র জনপদ। এরপরে যে আরেকটি রয়েছে সেটা হচ্ছে পুন্ড। পুন্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে পুন্ড, এই আমরা এখান থেকে এইটা, এটা হচ্ছে পুন্ড জনপদ। পুন্ড জনপদ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে হচ্ছে পুন্ড জনপদ গঠিত। এইখানে বগুড়া রয়েছে, এইখানে আসলে হওয়া উচিত ছিল এখানে, এইখানে রাজশাহী রয়েছে, দিনাজপুর রয়েছে। হ্যাঁ, এই অঞ্চলগুলো নিয়েই হচ্ছে আমাদের পুন্ড জনপদ গঠিত। এখন এই পুন্ড জনপদের যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, বা এটা মানচিত্রের মাধ্যমে যদি অনেক সময় মনে না পড়ে তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে শর্টকাট একটা উপায় আছে, যে রাতে পায়ে রং দিব। আমরা একটু লিখে রাখি যে রাতে পায়ে রং দিব। তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারি? রাতে বলতে কি বোঝাচ্ছে? রাতে হচ্ছে রাজশাহী, আর পায়ে হচ্ছে পাবনা, রঙে হচ্ছে রংপুর, দিবতে হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, এইভাবে আপনি মনে রাখতে পারেন যে পুন্ড অঞ্চল কোন কোন অঞ্চল বা কোন কোন এলাকা নিয়ে গঠিত। রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই অঞ্চলগুলো নিয়েই হচ্ছে আমাদের পুন্ডনগর, পুন্ড অবস্থিত। এখন এটা হচ্ছে আমরা জানলাম যে পুন্ড হচ্ছে আমাদের প্রাচীন জনপদ। এই পুন্ডের যে রাজধানী ছিল সেই রাজধানীর নাম কি? পুন্ডের রাজধানীর নাম হচ্ছে পুন্ডবর্ধন। পুন্ডবর্ধন, পুন্ডের রাজধানী হচ্ছে পুন্ডবর্ধন। তারপরে আমরা আরেকটু জানি যে হরিকেলের রাজধানী হচ্ছে শ্রীহট্ট। একসাথে আমরা শিখে নিই এটা একটা অংশ করে। আবার সমতটের রাজধানী হচ্ছে বড় কামতা। এগুলো কিন্তু প্রশ্ন আসে যে রাজধানী কোনটি, বড় কাম, বড় কামতা।
তাহলে আমাদের 3টা জনপদ আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এরপরে আরো বেশ কয়েকটা জনপদ রয়েছে, সেই রাঢ় জনপদ রয়েছে, গৌড় জনপদ রয়েছে। এরপরে বাংলাদেশের অভ্যন্তরে যে জনপদগুলো রয়েছে, এই যে বাকি যে অংশগুলো রয়েছে, ধরেন এইখান থেকে এই যে বাকি যে অংশ রয়েছে, এই যে বাকি অংশ ঢাকা সহ খুলনা অঞ্চল, এদিকে ময়মনসিংহ অঞ্চল, এই যে অঞ্চল রয়েছে আমাদের, মাগুরা কিন্তু এইখানে, আমরা মাগুরা ধরি, আমাদের মাগুরা আছে এইখানে, এই পাশে আছে ঝিনাইদহ, তারপরে চুয়াডাঙ্গা আছে, কুষ্টিয়া আছে, হ্যাঁ, এই পাশে আছে ফরিদপুর, তারপরে এই পাশে আছে নড়াইল, তারপরে আছে যশোর। এইভাবে কিন্তু আপনাদের একটা ম্যাপ দেখে দেখে যখন পড়বেন তখন কিন্তু মনে থাকবে। হ্যাঁ, তারপরে আছে এই সাইডে আছে সাতক্ষীরা, এই সাইডে আছে খুলনা, হ্যাঁ, এই সাইডে আছে বাগেরহাট। এই যে অঞ্চল, এই সবগুলো অঞ্চল হচ্ছে বঙ্গ। এই অঞ্চলটার নাম হচ্ছে বঙ্গ। তাহলে বঙ্গ কোন কোন এলাকা নিয়ে গঠিত? বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অংশ। পটুয়াখালীরও এই যে এইখানে যে পটুয়াখালীর অংশ রয়েছে, বরিশাল এবং পটুয়াখালী, সে অংশ, এই অংশগুলো নিয়েই হচ্ছে আমাদের বঙ্গ জনপদ গঠিত। এই বঙ্গ জনপদের রাজধানীর নাম কি? বঙ্গ জনপদের রাজধানীর নাম হচ্ছে বিক্রমপুর। বঙ্গ জনপদের রাজধানীর নাম হচ্ছে বিক্রমপুর। আপনার কোনো বিষয় বা কোনো কনফিউশন হলে সেগুলো একটু বলার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে আপনারা দেখছেন বা অ্যাটেন্ড করছেন। ওকে, তাহলে আর আমাদের কি বাকি থাকলো? আরো 2টা অংশ বাকি থাকলো, সেটা হচ্ছে গৌড় এবং রাঢ়। এবং বাংলাদেশের বাইরে এই পাশে যে অংশ আছে সেটা হচ্ছে গৌড়, আর এই পাশে যে অংশ আছে এটা হচ্ছে রাঢ়। এখন গৌড় অঞ্চল কি কি অংশ নিয়ে গঠিত? যে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। এটা জাস্ট আমাদের জানার স্বার্থে, হ্যাঁ, আসলে এইগুলো থেকে খুব কম প্রশ্ন আসে, কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, যে জনপদগুলো রয়েছে, সেগুলো থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমাদের যে রাঢ় জনপদ রয়েছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশে ছিল রাঢ়ের অবস্থান। রাঢ়ের আরেক নাম হচ্ছে শুকনো। এটা জাস্ট জানার স্বার্থে, আপনাদের এটা মনে না রাখলে হবে। তবে রাঢ়ের যে রাজধানীর নাম ছিল হচ্ছে কটিবর্ষ। রাঢ়ের রাজধানীর নাম হচ্ছে কটিবর্ষ। আর গৌড়ের রাজধানীর নাম হচ্ছে কর্ণসুবর্ণ। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে গৌড়ের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। তাহলে আমরা এখানে কি কি প্রশ্ন আসতে পারে আমরা আবার একটু রিভিশন দিই, আমরা তারপরে এমসিকিউতে চলে যাব। যে আমরা কি কি পড়লাম সেটা হচ্ছে আমাদের যে হরিকেল জনপদ, আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি। এই জনপদ থেকে কিন্তু বিগত সালে অনেক প্রশ্ন এসেছে, হ্যাঁ, একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন বা একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের হরিকেল জনপদ হচ্ছে এই পুরোটা অংশ নিয়ে হরিকেল জনপদ, সিলেট এবং চট্টগ্রাম, হ্যাঁ। তাহলে হরিকেল জনপদের রাজধানী হচ্ছে শ্রীহট্ট। এরপরে কুমিল্লা নোয়াখালী অঞ্চল নিয়ে হচ্ছে সমতট জনপদ গঠিত, এবং সমতট জনপদের রাজধানী হচ্ছে বড়কাপ্তা। এরপরে কি আছে? এরপরে আছে পুণ্ড জনপদ। বাংলাদেশের বা বাংলার প্রাচীন জনপদের মধ্যে প্রথম হচ্ছে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড। এই পুণ্ডের রাজধানীর নাম হচ্ছে পুণ্ডবর্ধন। তাহলে পুণ্ড অঞ্চল কি কি অংশ নিয়ে? রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, এই অঞ্চল নিয়ে হচ্ছে পুণ্ড জনপদ গঠিত। এরপরে বঙ্গ জনপদ হচ্ছে এই যে বৃহত্তর, এই বঙ্গ জনপদ হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল, এইগুলো নিয়েই হচ্ছে বঙ্গ জনপদ গঠিত। এই আমাদের বিষয়গুলো। আসলে
যখনই পড়বেন তখনই এইভাবে মানচিত্র বুঝে বুঝে যদি পড়েন তাহলে আপনাদের মাথায় কিন্তু সেট হয়ে যাবে। এখন আমরা প্রশ্নে চলে যাই যে আমাদের কি কি প্রশ্ন এসে থাকে। আসলে আপনাদের পড়ানোর ক্ষেত্রে আমার যেহেতু ডিজিটাল বা স্মার্ট বোর্ড নেই, সেই কারণে আমি আমার নোটের সহযোগিতা নিচ্ছি। তাহলে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেটা হচ্ছে যে প্রাচীন বাংলার জনপদের নাম কি, সেটা তো আমরা জানলাম পুণ্ড। কি কি প্রশ্ন এসেছে, হ্যাঁ, তারপরে পুণ্ডনগর কোথায় অবস্থিত। এই যে একটা বিষয় আমাদের আরেকটু জানা উচিত, সেটা হচ্ছে পুণ্ডনগর কোথায় অবস্থিত। আমরা মানচিত্রে দেখেছিলাম পুণ্ডনগর হচ্ছে মহেস্থানগড়ে অবস্থিত। আমরা লিখি পুণ্ড, পুণ্ড হচ্ছে মহেস্থানগড়ে অবস্থিত। মহেস্থানগড়, তাহলে পুণ্ড যে জনপদ, সেই জনপদের বর্তমান নাম হচ্ছে মহেস্থানগড়। যদি আমরা ধরি তাহলে মহেস্থানগড়। তাহলে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থানও মহেস্থানগড়। এটা কিন্তু বিগত সালের প্রশ্নে এসেছে। তারপরে আরো কি কি প্রশ্ন এসেছে আপনাদেরকে এক নজরে আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুণ্ডবর্ধন। প্রাচীন বসতি পুণ্ডবর্ধন। আমরা বলেছিলাম যে পুণ্ডের যে রাজধানী সেটা হচ্ছে পুণ্ডবর্ধন। পুণ্ডবর্ধন, পুণ্ডবর্ধন, হ্যাঁ, পুণ্ডবর্ধন। তাহলে আমরা দেখেন যে এই পড়ার মধ্যে কত ধরনের এমসিকিউ এসে থাকে বিগত সালের পরীক্ষায়। এরপরে আছে মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? তখন তার নাম ছিল পুণ্ডনগর। এই পুণ্ডবর্ধন আর পুণ্ডনগর একই, এক এক সময় এক এক নাম দিয়ে আসতে পারে, সেই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন। হ্যাঁ, পুণ্ডনগর। এরপরে আর কি কি প্রশ্ন এসেছে, যে বাংলার প্রাচীন শিলালিপি ব্রাক্ষ্মলিপি কোথায় পাওয়া গেছে? মহাস্থানগড়। তাহলে বাংলাদেশের প্রাচীন শিলালিপি বা ব্রাক্ষ্মলিপি কোথায় পাওয়া গেছে? প্রাচীন মহাস্থানগড়। এই বিষয়গুলো আপনারা কিন্তু নোট খাতায় লিখে রাখতে পারেন, হ্যাঁ, যখন আপনারা পড়বেন তখন এই এমসিকিউ গুলো এসেছে। এরপর প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান কি? এই প্রশ্নটার উত্তর আপনারা একটু করেন তো, যে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে একটু জানান যে চন্দ্রদ্বীপকে বর্তমানে কি বলা হয়। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা মনোযোগী আছেন। ওকে, জাস্ট মনে হয় সাউন্ড রিপিট হচ্ছিল। ওকে, চন্দ্রদ্বীপের বর্তমান নামটি আপনারা কমেন্ট করে জানান। তাহলে চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। বরিশাল, বরিশাল। তাহলে আমাদের দেখেন যে এই শর্ট টাইমের মধ্যে কতগুলো এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আর কি কি প্রশ্ন এসেছে আমরা দেখতে পারি বা জানতে পারি। হ্যাঁ, আপনারা যখন পড়বেন তখন এইভাবে কিন্তু জেনে জেনে পড়বেন। এরপরে আমরা চলে যাই যে আমাদের যে প্রাচীন বাংলার ইতিহাস ছিল, যে কিভাবে আসলো, যে বিভিন্ন শাসনামল রয়েছে। বরিশাল, সুমনা ইসলাম, আপনাকে ধন্যবাদ। তাহলে মৌর্য, আমাদের কি কি সাম্রাজ্য রয়েছে? মৌর্য সাম্রাজ্য রয়েছে, পাল বংশ রয়েছে, হ্যাঁ, কোন, তারপরে মৎস্যনায় রয়েছে, এরপরে সেন বংশ রয়েছে। আমরা ধাপে ধাপে বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ওকে, তার আগে আমরা দেখি যে কোন
যে শাসন ছিল সেই শাসনে কি কি আমাদের রয়েছে, এটা হচ্ছে আমাদের নোট খাতা। ওকে, মৌর্য সাম্রাজ্য। আমরা প্রথমেই শুরু করি যে মৌর্য সাম্রাজ্য ছিল সেটি। মৌর্য সাম্রাজ্য 320 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত তার শাসনকাল ছিল। এই প্রাচীন যে শাসনকাল, এইখান থেকে হাতে গোনা কয়েকটি প্রশ্ন এসে থাকে, এই জন্য আপনারা খুব বেশি বিস্তারিত জানার প্রয়োজন নাই, যতটুকু না জানলেই নয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেই বিষয়গুলো জানবেন। আসলে আমাদের যে মেমোরি সবসময় চেষ্টা করবেন যে লোড কম দিতে। হ্যাঁ, লোড কম দিয়ে যে প্রশ্নগুলো বা যে বিষয়গুলো জানা খুবই জরুরি, শুধু সেইগুলোই জানা প্রয়োজন, অতিরিক্ত আপনাদেরকে না জানাই বেটার। যে কোনো চাকরি প্রস্তুতের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার আগে জানতে হবে যে আমার কি কি পড়তে হবে না। এটা সিনিয়র যারা আছেন, যারা অভিজ্ঞ বড় বড় অফিসার হয়েছেন, তারা সবাই কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে থাকেন এবং বারবারই বলেন যে আপনার বেশি জানার থেকে কোনটা জানা জরুরি নয় সেটা আগে বোঝা। হ্যাঁ, তাহলে সেইভাবে আপনারা আগাবেন। তাহলে আমরা শুরু করি যে মৌর্য সাম্রাজ্য। তাহলে এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? এটা জাস্ট জানার জন্য যে 320 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল। 320 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত হচ্ছে এর শাসনকাল ছিল। এই শাসনকালের মধ্যে কি কি উল্লেখযোগ্য বিষয় রয়েছে আমরা একটু প্রথমে আগে একটু জানি যে বিগত সালের কি কি প্রশ্ন এসেছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। আপনারা কিন্তু এই প্যাটার্নেই পড়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আগে হচ্ছে বিগত সালের প্রশ্ন পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার এই বিষয়গুলো জরুরি। তাহলে প্রথমে আমরা বিগত সালের প্রশ্ন দেখে নিই যে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। হ্যাঁ, তাহলে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? কেউ কি জানেন? যদি জানেন তাহলে কমেন্ট করে জানান। তাহলে প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমরা লিখি যে কি কি বিষয় আমরা পাই, এটা একটু আগে অ্যানালাইসিস করি। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা পড়বেন। সেটা হচ্ছে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, এই একটা শব্দ আমরা পেলাম। হ্যাঁ, যে তাহলে বুঝলাম যে এই শব্দটা বা এই নামটা গুরুত্বপূর্ণ। আর কি কি প্রশ্ন আছে আপনাদেরকে একটু পড়ার ট্রিক্সটা দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? কৌটিল্য। অর্থশাস্ত্র, তাহলে আমরা কি পেলাম? অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? কৌটিল্য। এরপরে আর কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশ। তাহলে দেখছেন আরেকটা নাম পেলাম, সম্রাট অশোক। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশ। তাহলে মৌর্য বংশ আমরা পড়তেছি, অশোক আরেকটা বিষয় পেলাম। এরপরে কি আছে যে প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমরা দুইটা প্রশ্নের মধ্যে এই নামটা পাইছি, তাহলে এই নামটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। যে তাহলে কি আসলো যে প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে আর কি কি প্রশ্ন এসেছে? এরপরে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমরা কি জানলাম যে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এটা তিনটা প্রশ্নের মধ্যে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা এই নামটার ইতিহাস বা এই নামের যে ব্যক্তি ছিলেন তার কি কি উল্লেখযোগ্য ঘটনা সেই বিষয়গুলো আমরা এখন জানবো। এই স্টাইলে আপনারা হচ্ছে পড়ার চেষ্টা করবেন।
সেটা হচ্ছে আমরা আমার নোট খাতা থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যে 3 জন শাসক ছিলেন। তার ভিতর চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, এবং তিনি এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য সব ঘটনা বা সব কিছুই হচ্ছে তিনি করেছেন। তাহলে তিনি কি কি করেছেন? যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসারের পুত্র হচ্ছে সম্রাট অশোক। হ্যাঁ, তাহলে কলিঙ্গের যুদ্ধে নিয়ে কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে 261 খ্রিস্টপূর্বে সংঘটিত হয় হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। 1 লক্ষ মানুষকে সম্রাট অশোক হত্যা করেন। তাহলে সম্রাট অশোক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য এর ছেলে বিন্দুসার পুত্র হচ্ছে অশোক, সম্রাট অশোক। তাহলে এই কলিঙ্গের যুদ্ধে সম্রাট অশোক হত্যা করেছিলেন প্রায় 1 লক্ষ মানুষকে। প্রথমে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন সম্রাট অশোক, পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। হ্যাঁ, তবে সম্রাট অশোককে কিন্তু বলা হয় যে বৌদ্ধ ধর্মের কনস্টান্টিনোপল বলতে আমরা কি বুঝি? কনস্টান্টিনোপল এই বিষয়টা দ্বারা আমরা বুঝি যে সে বৌদ্ধ ধর্মের প্রথম অনুসারী বা বৌদ্ধ ধর্মের প্রথম পথ প্রদর্শক, এই বিষয়গুলো সাধারণত বোঝায়। হ্যাঁ, এরপরে কি ছিলেন? যে চন্দ্রগুপ্ত তো আমরা পড়েছি যে প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। চন্দ্রগুপ্ত কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্যের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। আমরা এই যে পেয়েছি যে চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য, আর কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। আর এই অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে হচ্ছে যে যারা আর্টস নিয়ে পড়েছেন তারা জেনে থাকবেন যে সুশাসনের 4টি উপাদানের কথা বলা হয়েছে এই অর্থশাস্ত্র গ্রন্থে। তাহলে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে একটু ধারণা পেলাম। সুমন ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক উত্তর করেছেন, চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে আর কি কি বিষয় থাকতে পারে? মোটামুটি এই বিষয়গুলো আপনারা জানলেই হচ্ছে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমাদের জানা শেষ হয়ে যাবে, এতটুকু জানলেই চলবে। তাহলে আমরা পরের যে শাসন আমল ছিল সেই শাসন আমলে আমরা চলে যাই। আমাদের গুপ্ত সাম্রাজ্য আছে। গুপ্ত সাম্রাজ্যে সেরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসেনি, সেই কারণে এটার আমরা পড়ছি না। কারণ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বুঝতে হবে যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে সেই বিষয়গুলো ছাড়া আমাদের অতিরিক্ত জানার খুব বেশি প্রয়োজন নেই। এরপর আমরা স্বাধীন বঙ্গ গৌড় রাজ্য রয়েছে, এই স্বাধীন বঙ্গ গৌড় রাজ্য থেকে কি কি বিষয় এসেছে আমরা একটু জানার চেষ্টা করি। এই গৌড় রাজ্যের মধ্যে একটি নাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শশাঙ্ক। হ্যাঁ, এই নামটা কিন্তু বারবারই এসে থাকবে যে শশাঙ্ক কে ছিলেন, এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে আমরা বিগত সালের এমসিকিউটা দেখি যে কি কি প্রশ্ন বিগত সালে এসেছে। তাহলে আমরা এখন পড়ছি হচ্ছে স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। আমরা টপিকটার নাম দিয়ে রাখি স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। আসলে ধৈর্য সহকারে সবাই একটু ক্লাসটা করবেন, তাহলে দেখবেন যে অনেক বিষয় ধাপে ধাপে জানতে পারবেন। হ্যাঁ, আসলে জানার শেষ নাই আমাদের, সেই কারণে আমাদেরকে আস্তে আস্তে করে সব কিছুই জানা উচিত। তাহলে এইখান থেকে এই যে শাসন আমল ছিল এটা কোন শতকের দিকে ছিল? এটা প্রায় 525 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে ছিল। এখন এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা এক নজরে একটু দেখে দিই।
যে পড়ার যে স্টাইলটা প্যাটার্নটা বলেছিলাম যে আগে বিগত সালে প্রশ্ন করবেন, তারপরে হচ্ছে ওই টপিকের বিস্তারিত জানবেন, তাহলে এটা অনেক বড় উপকার হবে। তাহলে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? এটা কি কেউ জানেন কিনা? যদি কেউ জেনে থাকেন তাহলে উত্তর বলবেন। এরপরে এই একই প্রশ্ন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে সেটা হচ্ছে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়, এটা আরেকটা প্রশ্ন। তারপরে বাংলার প্রথম রাজা কে ছিলেন? হ্যাঁ, একই ব্যক্তির এতগুলো ডেফিনেশন। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস, প্রাথমিক বা বিভিন্ন মন্ত্রণালয়ের এই একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এসেছে। হ্যাঁ, তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? আপনারা জানলে এটা জানাবেন। তাহলে আমরা কি নাম আসবে? যে প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। আমরা নাম পেলাম রাজা শশাঙ্ক। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে ধাপে ধাপে প্রতিটা ক্ষেত্রেই এই যে শাসন আমল, এই আমলে কিন্তু এই নামটা বারবার এসেছে। এরপরে আরো কি কি বিষয় রয়েছে? যে মহারাজধীরাজ পদবী কারা গ্রহণ করেন? আরেকটা বিষয় আসলো মহারাজধীরাজ। মহারাজধীরাজ কাদের বলা হয় বা পদবী কারা গ্রহণ করেছেন? তাহলে কি কি এখানে নাম আসতেছে? গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। গোচন্দ্র, নাম হচ্ছে গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। ও সমাচার, এটা কিন্তু প্রাইমারি প্রশ্ন। 2019 সালের প্রাইমারিতে এই প্রশ্নটা এসেছিল যে মহারাজধীরাজ পদবীগুলো কারা গ্রহণ করেছেন। এরপরে আর কি কি বিষয় এসেছে বিগত সালে আমরা একটু জানার চেষ্টা করি। যে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এটা তো আমরা জানি। এরপরে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। দেখেন এই যে যে প্রাচীন শশাঙ্কের রাজধানী, তাহলে কি হচ্ছে? রাজা শশাঙ্ক এই যে যে উনি যে শাসন কার্য পরিচালনা করেছেন তখনও কিন্তু ওনার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ, তাহলে গৌড়ের রাজধানীও আমরা জানলাম কর্ণ সুবর্ণ। শশাঙ্ক। সুমন ইসলাম, ধন্যবাদ আপনাকে। এই ছিল মোটামুটি বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো। আরেকটা বিষয় আছে যে মহাসামন্ত বা মহাধীরাজ উপাধি ধারণ করেন কে? শশাঙ্ক। হ্যাঁ, এইখানে যেমন মহাধীরাজ পদবী এনারাও গ্রহণ করেছেন এবং শশাঙ্ককেও কিন্তু এই উপাধি দেওয়া হয়েছে এবং তিনি এই উপাধি বহন করতেন যে মহারাজধীরাজ। এখন আমরা এর ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ওকে, তাহলে এর ইতিহাসে কি কি রয়েছে? যে স্বাধীন গৌড় রাজ্যের অবস্থান ছিল বাংলার পশ্চিম এবং উত্তর অঞ্চল নিয়ে। গুপ্ত সম্রাটদের অধীন বড় অঞ্চলের শক্তিশালী শাসককে মহাসামন্ত বলা হয়। তাহলে মহাসামন্ত বলতে আমরা কি বুঝলাম? যে গুপ্ত সম্রাটদের অধীন বড় অঞ্চলের শক্তিশালী শাসককে মহাসামন্ত বলা হয়। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। তাহলে শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন হচ্ছে গুপ্ত যে রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। তাহলে এই বিষয়টা আমরা জানতে পারলাম। এরপরে আছে যে শশাঙ্ক ষষ্ঠ শতকের শেষের দিকে ক্ষমতার অধিকারী হয়ে তিনি স্বাধীন গৌড় রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তার যে গৌড়ের রাজধানী ছিল সেটি ছিল কর্ণ সুবর্ণ। আমরা এই যেটি পেয়েছি কর্ণ সুবর্ণ, এটা হচ্ছে জানার জন্য ইতিহাসটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। হ্যাঁ,
যে মোটামুটি এতটুকু জানলেই আপনাদের হবে। যে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে সপ্তম শতকে বাংলার ইতিহাসে রাজা ধীরাজ শশাঙ্ক একটি বিশিষ্ট নাম, কেননা তাকে বাংলার ইতিহাসে প্রথম স্বাধীন ও সার্বভৌম শাসক হিসেবে গণ্য করা হয়। প্রথমে কিন্তু আমরা পেয়েছিলাম যে গৌড় রাজ্যের বা বাংলার প্রাচীন বা স্বাধীন নরপতি কে ছিলেন। হ্যাঁ, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। যাক, এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আপনারা যে এটা যে মাথার মধ্যে ঢুকে গেল না, এটা কিন্তু অনেকদিন মনে থাকবে। আমাদের স্বাধীন বঙ্গ গৌড় রাজ্য শেষ হয়ে গেল। ধাপে ধাপে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। দেখবেন যে আপনার সাধারণ জ্ঞান পড়তে না খুব ভালো লাগে, কারণ নতুন নতুন বিষয় জানা যায়, নতুন নতুন অনেক কিছু জানা যায়। কিন্তু এই বিষয়গুলো আপনি বারবার যখন পড়বেন, যখন রিভিশন করবেন, ওটা দীর্ঘদিন স্থায়ী হবে। আজকে যেমন ক্লাস করলেন, এই পড়াটা যদি আপনি 15 দিন পরে পড়েন বা 1 মাস পরে পড়েন, তখন দেখবেন যে ধীরে ধীরে ব্রেন থেকে ওইটা আউট হয়ে যাবে। আপনার প্রথম দিন পড়লে পরের দিন পড়তে গেলে আপনার 50% মনে থাকবে, তারপরের দিন পড়তে গেলে আপনার 25% মনে থাকবে। এইভাবে কিন্তু মেমোরি গুলো লস হয়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই যে মৎস্য নাই, মাৎস্য নাই। হ্যাঁ, এটা হবে হচ্ছে মাৎস্য নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। মাৎস্য নেই। ওকে, মাৎস্য নেই। এই যে মাৎস্য নাই, এটা বলতে আমরা কি বুঝি, এটা আমরা বলবো এটা কোন শতকে হয়েছিল। এটা বিগত সালে অনেকবার প্রশ্ন এসেছিল যে মাৎস্য নাই এটি কোন শতকে হয়েছিল। সপ্তম হতে অষ্টম শতকে। এগুলো কিন্তু আপনারা নোট করবেন। আমি যে লিখে লিখে পড়াচ্ছি, এটা কিন্তু আপনার নোট খাতায় নোট করবেন। কারণ লেকচার আপনি বারবার ভিডিও দেখে বা মনে করলেন যে যদি আজকে এটা থাক, আমি আগামীকাল এটা দেখব, ওটা কিন্তু জমা হতেই থাকবে। এরকম ওই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, তখন আর দেখা হবে না। কিন্তু যখন একটা ইনস্ট্যান্ট লাইভ ক্লাসে যেমন আপনারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন বা পাবেন, ওই ভিডিও দেখার সময় কিন্তু ওই বিষয় না বুঝলে কিন্তু ওই প্রশ্ন করার সুযোগটা থাকে না। সেই কারণে আপনারা আপনাদের পড়াগুলো আমার কাছ থেকে আদায় করে নেবেন। আমি আপ্রাণ চেষ্টা করব যে না বুঝলে বারবার এটা বোঝানোর। ওকে, আমরা দেখি যে মাৎস্য নাই যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কি, যে মাৎস্য নাই কোন শাসন আমলে দেখা যায়। মাৎস্য নাই কোন শাসন আমলে দেখা যায়, এটা কে বলতে পারবেন? জানা আছে নাকি কারো? জানলে কমেন্টে জানাবেন। তাহলে আমরা লিখি যে মাৎস্য নাই কোন শাসন আমলে দেখা দেয়। পাল তাম্র শাসন আমলে। মাৎস্য নাই দেখা যায় হচ্ছে পাল তাম্র শাসন আমলে। তাহলে একটা প্রশ্ন পেলাম, একটা শব্দ পেলাম যে মৎস্য নাই কোন শাসন আমলে দেখা যায়, পাল তাম্র শাসন আমলে। এরপরে হচ্ছে মাৎস্য নাই ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। এটা আমরা যখন বিস্তারিত জানবো সেটা বলবো। তারপরে মাৎস্য নাই নির্দেশ করে কি? শশাঙ্ক পরবর্তীকাল। যে আমরা যে আগে পড়েছি যে শশাঙ্কর যে শাসন কাল ছিল, তার পরবর্তীকালকে মাৎস্য নাই বলা হয়। হ্যাঁ, তাম্র শাসন। গুড, সুমন ইসলাম, আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক উত্তর করেছেন। এরপরে আমরা মাৎস্য নাই সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর বাংলার কোনো যোগ্য শাসক ছিলেন না। তাহলে যে শশাঙ্ক উনি রাজত্ব করেছেন বা শাসন কার্য পরিচালনা করেছেন, তার মৃত্যুর পর তার মতো আর কেউ শাসক ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা বিরাজমান ছিল। রাজ্যে মানে হয় না যে যেমন স্বাভাবিকভাবে একটা উদাহরণ, যে আমাদের প্রধানমন্ত্রী যখন ছিলেন, অন্তর্বর্তী সরকার ছিলেন, তখন দেশের অবস্থা কিন্তু একটু এলোমেলো। আবার মানে সবকিছুই প্রতিটা ক্ষেত্রে কিন্তু এর ইফেক্ট পড়ে। আবার এখন দেখবেন যে যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী এসেছেন, তিনি থাকাতে দেশটা কিন্তু আবার নিয়ন্ত্রণের মধ্যে বা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ফিরছে। এটাই বোঝায় যে একটি দেশের বা একটি স্থানের যদি শাসক না থাকে, তাহলে তো অরাজকতার সৃষ্টি হবে, এটা স্বাভাবিকভাবেই।
এরপরে রয়েছে একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের আক্রমণ, অন্যদিকে ভূস্বামীদের প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। মানে কে শাসক হবে বা কে এই স্থানগুলো দখল করবে সেইগুলোর একে অন্যের মধ্যে সেই প্রতিযোগিতা কাজ করতে থাকে। হ্যাঁ, এরপরে এই অরাজক সময়কালকে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎসনাই বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার কারণেই হচ্ছে মানে মাৎসনাই বলতে বোঝাচ্ছে যে অরাজক অবস্থা, মানে আইন শৃঙ্খলা অবনতি, মানে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীল অবস্থা, এটাই বোঝাচ্ছে মাৎসনাই। তাহলে মাৎসনাই হওয়ার ফলে কি কি ঘটনা ঘটেছিল, যে মাৎসনাই সকল অধিপতিরা মৎসনাইয়ের মতো ছোট রাজ্যগুলোকে গ্রাস করছিল। অষ্টম শতকের মাঝামাঝি এই অরাজকতার অবসান ঘটে পাল রাজাদের উত্থানের মধ্য দিয়ে। শব্দটির প্রথম কৌটিল্য অর্থশাস্ত্রে ব্যবহৃত হয়েছিল প্রথম। এই যে আমরা মাৎসনাই শব্দটি ব্যবহার করেছি, এটি অর্থশাস্ত্রের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে মাৎসনাই ব্যবহার করা হয়েছিল। এখন আমরা এরপরের এসে চলে আসি, সেটা হচ্ছে আমাদের পাল বংশ। এই পাল বংশ বেশ উল্লেখযোগ্য। এই পাল বংশ সম্পর্কে কি কি এসেছে আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। পাল বংশ, পাল বংশ কোন শাসনামল থেকে কোন শাসনামল পর্যন্ত ছিল আমরা ধাপে ধাপে আগাচ্ছি। 750 থেকে 1161 পর্যন্ত। 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। এটা কিন্তু খ্রিস্টাব্দ। এর আগে আমরা পড়েছিলাম যে খ্রিস্টপূর্ব। প্রথম যে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্য, সেটা ছিল খ্রিস্টপূর্ব। এটা হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ, ঠিক আছে। ওকে, এখন আমরা পাল বংশের যে বিগত সালে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো এক নজর আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। যে রাজার বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কি, বা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? ওকে, তাহলে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম, আসলে এত নোটিফিকেশন আসলে মেনটেন করা কষ্ট। ওকে, একটু সময় দেবেন। আমরা একটু ফোন রাখি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা বিগত সালে প্রশ্নে চলে যাই যে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কি? পাল বংশ। তাহলে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম হচ্ছে পাল বংশ। আমরা একটা প্রশ্ন পেলাম। এরপরে কি প্রশ্নগুলো এসেছে, যে বাংলার প্রাচীন পাল বংশ কোন ধর্মাবলম্বী ছিল? তাহলে বাংলার প্রাচীন পাল বংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। এরপরে কি প্রশ্ন আছে, বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? গোপাল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন আমরা পেলাম কি? গোপাল। যে গোপাল শুরু করে। তাহলে গোপাল যদি শুরু করে, স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতে পারছি যে পাল বংশের প্রথম যে শাসক তার নাম হচ্ছে গোপাল। পেলাম। এরপরে কি আছে? এরপরে আছে যে পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? তালপাতার উপর। এটা বিভিন্ন ভার্সিটিতে এসেছে। কার পৃষ্ঠপোষক, যেটা প্রাইমারিতে 2019 সালে একটা প্রশ্ন এসেছে, সেটা আপনাদেরকে বলি, যে কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? সেটা হচ্ছে দেবপাল। আমরা আরেকটা নাম পেলাম যে দেবপাল। দেবপাল কি করছে, যে নালন্দা, যে প্রাচীন বাংলার প্রাচীন যে বিশ্ববিদ্যালয় বা বিশ্বের যে প্রাচীন বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু আপনারা অবশ্যই লিখে রাখেন, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিশ্ববিদ্যালয়।
নালন্দা বিশ্ববিদ্যালয়। দেবপাল পৃষ্ঠপোষকতা করেন। তা এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম প্রথমে পেয়েছি পাল রাজবংশ। প্রায় 400 বছর তারা রাজত্ব করেছে। হ্যাঁ, এই বিষয়গুলোই এসে থাকে। এরপরে আমরা একটু চলে যাই যে যে পাল বংশ ছিল, সেই পাল বংশ কে কি কাজ করেছে। তাহলে 750 সালে রাজা গোপাল প্রতিষ্ঠা করেন পাল বংশ 750 সালে। তাহলে শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? পাল বংশের শ্রেষ্ঠ রাজা আরেকটা নাম আসলো ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। আপনাদেরকে একটু এমসিকিউ স্টাইলে পড়াচ্ছি এই কারণে যাতে মনে থাকে, এমসিকিউ হয়। আর রিটেনও খুব বেশি এখান থেকে রিটেন ওইভাবে আসে না, এমসিকিউ গুলোই আসে, সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। এরপরে শেষ রাজা হচ্ছে মদন পাল। শেষ রাজা হচ্ছে মদন পাল। এখন এইখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে কোন শাসক কার পরে শাসন কার্য পরিচালনা করেছেন, এটা আমরা যদি সিরিয়ালি দেখি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখি যে গোপাল প্রথম, এরপরে কি আছে দেবপাল দ্বিতীয়, এরপরে কি আছে, এরপরে মদন পাল তো শেষ, এটা আমরা জানলাম। মদন পাল হচ্ছে শেষ যে শাসন কার্য করেছে। সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেবপাল হবে হচ্ছে তৃতীয়। এখানে আমরা লেখাটা দেবপাল হবে হচ্ছে তৃতীয়, ধর্মপাল হবে হচ্ছে দ্বিতীয়। হ্যাঁ, আর শেষ যে শাসক ছিলেন তিনি ছিলেন হচ্ছে মদন পাল। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সিরিয়ালি সুবিধা হবে যে কার পরে কে ছিল। যে গোপালের পর ছিল হচ্ছে ধর্মপাল, এরপরে ছিল হচ্ছে দেবপাল। এইভাবে আপনারা শাসন কার্য ধাপে ধাপে এনারা পরিচালনা করছে। এটা আমাদের পাল বংশ গেল। আমরা জেনেছি যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। উনি সোমপুর পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন, নওগাঁ জেলায় অবস্থিত। আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম এখানে যে গোপাল তো প্রতিষ্ঠাতা, তাহলে ধর্মপাল কি কি কাজ করেছেন? ধর্মপাল সোমপুর ও পাহাড়পুর যে বৌদ্ধবিহার নির্মাণ করেছেন, এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। তাহলে ধর্মপাল করছেন হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। ধর্মপাল নির্মাণ করেন পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটার অবস্থান হচ্ছে নওগাঁ। তাহলে কমেন্ট করে আপনারা জানান যে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। তাহলে আমাদের পাল বংশ শেষ হলো। আসলে একটু সময় নিচ্ছি, ধৈর্য সহকারে সবাই দেখবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক উত্তর করেছেন। যাই হোক, এইভাবে আপনি যে নিয়মিত ক্লাস করছেন, দেখবেন যে আমরা যদি পুরো কোর্সটা শেষ করতে পারি, আল্লাহর মধ্যে খুব ভালো একটা পর্যায়ে চলে যাব। আমাদের প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী ইসে চলে যাই। পরবর্তী আমাদের সেন রাজবংশ। এরপরে আমাদের তো বাংলার মুসলিম শোষণ মানে সূচনা হয়ে যাবে। তাহলে সেন রাজবংশ আমাদের পরবর্তী টপিক। আপনারা কি বুঝতে পারছেন কিনা বা বুঝছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ,
সেন রাজবংশ। এর শাসনামল কত থেকে কত ছিল? 1061 থেকে 1204। 1061 থেকে 1204। তাহলে সেন রাজবংশের বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই যে কি কি প্রশ্ন এসেছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? লক্ষণ সেন। আমরা প্রথম নাম কি পেলাম? লক্ষণ সেন। ইনি কি কাজ করছেন সেটা অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি লেখেন। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি লিখেছেন। এরপরে প্রশ্ন আমরা কি পেলাম? বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। কি পেলাম? কেশব সেন। তাহলে ইনি কে ছিলেন? সেন যে রাজবংশ এর শেষ শাসনকর্তা। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ শেষ। লক্ষণ সেন। তাহলে এনার সম্পর্কে আরেকটু জানি। শেষ হিন্দু রাজা, হিন্দু রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন। এরপরে আছে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। আরেকটা নাম কি বললাম? সামন্ত সেন। সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন। এরপরে মানে মোটামুটি এইগুলোই কিন্তু এসে থাকে। এখন আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে যে শাসনকর্তা কার পরে কে ছিলেন এটা একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এটা আপনাদেরকে একটু দেখাই। ওকে, আমাদের প্রথমে কি ছিল? সামন্ত সেন। তাহলে সেন বংশে রাজবংশে এগুলো জানার জন্য, আর প্রশ্নে কিন্তু আমি বিগত সালে প্রশ্ন আপনাদেরকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যে বিগত সালে প্রশ্নে যেগুলো আসবে আপনি শুধু ওইটুকুই পড়বেন, এর অতিরিক্ত আপনার জানার প্রয়োজন নাই। সামন্ত সেন। এরপরে কি আছে? সামন্ত সেনের পরে আছেন হচ্ছে হেমন্ত সেন। হেমন্ত সেন। এরপরে শাসনকর্তা কে আছেন? বিজয় সেন। আপনারা কিন্তু এগুলো লেখেন, যে খাতা এটা দেখে দেখে লিখলে হবে কি আপনাদেরও একটা দেখে শুনে বুঝে লেখার একটা স্পিড বাড়বে। এটা লিখিত পরীক্ষায় কাজে লাগবে এবং অনেক বিষয় ভাইবা বোর্ডেও কাজে লাগবে, যে ইনস্ট্যান্ট আপনার ব্রেনে কি চলছে বা কি কাজ করছে। এরপরে আছে বল্লাল সেন। বল্লাল সেন। তারপরে সর্বশেষ যিনি আছেন তিনি হচ্ছেন লক্ষণ সেন। আমরা পড়েছিলাম যে লক্ষণ সেন উনি হচ্ছে সর্বশেষ হিন্দু রাজা। এখন এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? শর্টকাট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে সাহেবি বল। শর্টকাট ট্রিক্স সেটা হচ্ছে সাহেবি বল। এটা কিভাবে? সাহেবি, সাথে সামন্ত সেন, হেতে হেমন্ত সেন, বিতে বিজয় সেন, তারপরে বতে বল্লাল সেন, আর লতে লক্ষণ সেন। তাহলে সাহেবি বল। আপনারা পড়ার ক্ষেত্রে এরকম ছোট্ট ছোট্ট মেমোরি গুলো, ওই যে বিসিএস ক্যাডার শিক্ষক মোহাম্মদ পিরুমুল্লাহ স্যার
উনি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি কিন্তু বারবার একটা বিষয় বলেন যে মেমোরিগুলো সেট করা। যে কোনো প্রশ্নের আপনি যখন মেমোরিগুলো সেট করে পড়বেন তখন ওইটা বেশি দিন মানে দীর্ঘদিন আপনার ওইটা মনে থাকবে। আর হঠাৎ করে আপনি ধরেন এটা টানা মুখস্থ করছেন যে কার পরে কে, কিন্তু হঠাৎ করে পরীক্ষায় আসলো, তখন মুখস্থ করার কারণে অনেকদিন আপনার রিভিশন নাই, আপনি মাথায় আসতেছে না যে কিভাবে কোনটা হবে, এই বল্লাল সেন হবে নাকি হেমন্ত সেন হবে আগে নাকি কি হবে। তখন যদি আপনার এই মেমোরিগুলোটা মনে থাকে যে সাহেবী বল, সাহেবী বল, তাহলে সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, তখন কিন্তু এটা বলতে পারতেছেন। আর এটা বুঝতে পারছেন যে সেন বংশের প্রথম রাজাকে বা প্রতিষ্ঠাতাকে এবং শেষ রাজাকে বা শেষ শাসককে। আমরা কি বুঝতে পেরেছি? এখন আমরা প্রতিটা শাসক সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে উল্লেখযোগ্য কোনো বিষয় কি আছে কিনা। তাহলে বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। আমরা আরেকটা বিষয় জেনে রাখি, বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, তাহলে সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। এরপর আমরা আর কি কি বিষয় জানতে পারি, যে কৌলিন্য প্রথা চালু করেন কে? বল্লাল সেন। বল্লাল সেন কি করছেন? কৌলিন্য প্রথা চালু করছেন। কৌলিন্য, কৌলিন্য প্রথা, বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছেন। এরপরে লক্ষণ সেন, লক্ষণ সেন কি এই কৌলিন্য প্রথাটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করি। যে হিন্দুদের যে অভিজাত শ্রেণী ছেলেরা শুধুমাত্র এ প্রথার আওতায় ছিলেন। তাহলে কৌলিন্য প্রথার আওতায় কারা ছিলেন? যে হিন্দুদের অভিজাত শ্রেণীর ছেলেরা, শুধুমাত্র তারাই এই প্রথার আওতায় ছিলেন। এখন এই যে লক্ষণ সেন, এই লক্ষণ সেন পর্যন্তই কিন্তু প্রাচীন বাংলার যে শাসন ব্যবস্থা সেটা হিন্দু ধর্মাবলম্বী যে রাজা ছিলেন লক্ষণ সেন তার মাধ্যমে কিন্তু শেষ হয়। এরপরে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, উনি 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে যে তার যে রাজ্য ছিল বা শাসন এলাকা সেগুলো তিনি দখল করেন। তাহলে বাংলার প্রথম মুসলিম শাসনের সূচনায় কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি শুরু করেন 1204 সালে। কত সালে শুরু করেন? 1204 সালে। তাহলে কে শুরু করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে এর মাধ্যমে শুরু করেন। তাহলে বাংলা আক্রমণ করছে 1204 সালে। হ্যাঁ, এই বিষয় এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের আজকের যে টপিক আলোচনা। তা আপনারা কোনো কিছু বুঝতে বাকি আছে কিনা বা সামগ্রিকভাবে আপনাদের আলোচনা বা সবকিছু কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি যারা নতুন শুরু করছেন তাদের জন্য খুবই ভালো হবে। আর লাইভ ক্লাস বা নিয়মিত ক্লাস করলে হবে কি, আপনার টপিকগুলো এই ক্লাসের মাধ্যমে যেমন আপনি বিষয়গুলো কিভাবে পড়তে হবে সেটা জানতে পারলেন। আর যখন আপনি নিজে বই বা যে কোনো কিছু থেকে পড়বেন তখন কিন্তু ওই পড়ার সময় যখন যে শব্দটা উচ্চারণ করবেন, মনে করেন যে সামন্ত সেন আপনি উচ্চারণ করলেন, তখন কিন্তু ব্রেনে ওই চোখের সামনে ভাসবে যে আমি এই ক্লাসটা করছিলাম, এই বিষয়গুলো আলোচনা করছে। আর সবসময় চেষ্টা করবেন যে ক্লাসটা করেই সাথে সাথে যদি সম্ভব হয়, নাহলে পরের দিন বা ওই দিন যেদিন ক্লাসটা করবেন ওই দিনই চেষ্টা করবেন যে ওই টপিকটা পড়ার। তাহলে আপনার ওই ভিজুয়ালাইজেশন যে থাকবে এবং শ্রবণ যে বিষয়টা থাকবে আপনি শুনেছেন, ওইটা নিজে যখন পড়বেন বা নোট করবেন তখন ওইটা আরো দীর্ঘস্থায়ী হবে, পড়া মনে থাকবে এবং খুব বেশি ইফেক্টিভ হবে। এই পড়ার এই ট্রিক্স গুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করে করে পড়বেন। তো যাই হোক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, কেশব সেন নিয়ে বিসিএস এ একটা প্রশ্ন দেখেছিলাম, সেন বংশের শেষ রাজা কেশব সেন। না, এটা আমার চোখে এইভাবে পড়ে নাই। স্পেসিফিক যদি আপনার কোনো থাকে তাহলে গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, আসলে জানার তো কোনো শেষ নেই। আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নাই।
মানুষ মাত্রই ভুল করবে। আর আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। নিয়মিত পড়াশোনা এবং ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। যত বেশি আপনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত পরীক্ষা দিবেন, বিশেষ করে টপিক ভিত্তিক, টপিকটা পড়ার পরে পরীক্ষা দিলেন অথবা মডেল টেস্ট দিলেন, এতে হবে কি নিজের যে জানার যে গভীরতা বা নিজের ভুল ত্রুটি বা দুর্বলতা কোথায় কি আছে সেটা আপনার বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। হ্যাঁ, তা সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, যদি আমাদের প্রাইভেট কোর্সে অংশগ্রহণ করতে চান। সকলের জন্য সাদর আমন্ত্রণ এবং স্বাগতম রইল, এবং সকলের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।